এটা সামনের সময়টা নিঃসন্দেহে চ্যালেঞ্জিং এবং কঠিন একটা সময়। এটা আমাদের এখন থেকেই বিষয়টি মানে নিজের মধ্যে বোঝা ধারণ করা এবং পরিকল্পনা করার একটি বিষয় আছে। আমি ইকোনমিস্টের রিপোর্ট দেখছিলাম, সেখানে কিন্তু বলা হয়েছে যে একটি বড় রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করাটা গণতন্ত্রের জন্য খুব স্বাস্থ্যকর নয়। এবং বিবিসির যে সাক্ষাৎকারটি আপনারা দেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের, সেখানেও কিন্তু ওনাকে বারংবার বেশ কঠিন প্রশ্নের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। সুতরাং ইন্টারন্যাশনাল মিডিয়ার যে একটা প্রচ্ছন্ন এক ধরনের মানে হি ইজ আওয়ার সান, হ্যাঁ, এই ধরনের একটা অ্যাটিটিউড ছিল যে হি ইজ আওয়ার সান, ওই জায়গাটা থেকে বোধহয় বিবিসি বা এই ধরনের গণমাধ্যমগুলো বেশ অনেকটাই বের হয়েছে। বিশেষ করে লাস্টলি ইকোনমিস্টের যে রিপোর্ট এসছে সেটাতে এটা পুরাই খুব স্পষ্ট। পশ্চিমা এই চাপে কি আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে সরকারের অবস্থান বদলাতে পারে? দেখুন, সরকারের সত্যিকার অর্থে খুঁটির জোরটা কি? বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, এনসিপি বাদ দিয়ে অন্য রাজনৈতিক দলগুলো প্রত্যেকেরই কিন্তু সরকারের নানান কর্মকাণ্ড নিয়ে কিছুটা অস্বস্তির জায়গা আছে। আমি যদি অন্য দলগুলোকে বাদও দিই, দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টি অন গ্রাউন্ড বিএনপি, এবং বিএনপির সঙ্গে যেই রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ছিল, তাদেরও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে এক ধরনের রিজার্ভেশন আছে। গতকাল হেফাজতে আন্দোলন একটা বিরাট সমাবেশ করেছে এবং সেখানে বিএনপিকে ছাড়া আর যত রাজনৈতিক দল আছে, বিশেষ করে ইসলামপন্থী যত রাজনৈতিক দল আছে, বা ইসলামপন্থী না হলে আমরা সেখানে গণ অধিকার পরিষদকে দেখেছি, আমরা সেখানে এনসিপিকে দেখেছি। সো বিএনপি বাদ দিয়ে মোটামুটি অন্য সকল রাজনৈতিক দলের উপস্থিতি সেখানে ছিল। ঐক্য কি ভয় পাচ্ছেন আপনারা? না, আমরা ভয় পাচ্ছি না, কিন্তু সেই ঐক্য থেকে যে বার্তাটা দেয়া হচ্ছে, সেই বার্তাটা রাজনীতির জন্য খুব সুখকর বার্তা না, বা রাজনীতির জন্য খুব পজিটিভ বার্তা না। কিরকম বলা হচ্ছে যে আনুপাতিক হারে, মানে আনুপাতিক ভাবে নির্বাচন হতে হবে, ফার্স্ট পাস দ্য পোস্ট ওই পদ্ধতিতে নয়, পিআর পদ্ধতিতে হতে হবে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, লোয়ার হাউস অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, আপার হাউস অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। দিস ইজ ইন্টারেস্টিং বিকজ এই দলগুলোর কিন্তু সেই অর্থে আসন জিতে নেয়ার মতন অবস্থা আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ডানপন্থী বা দক্ষিণপন্থী দলগুলোর কিছুটা উত্থান তো ডেফিনেটলি হয়েছে। 17 বছরে তাদের অবস্থা বেশ পরিবর্তনও নিশ্চয়ই হয়েছে। আমরা ইসলামী আন্দোলনকে দেখেছি যে 2024-এর ইলেকশন বাদ দিয়ে এর আগে যতগুলো ইলেকশন হয়েছে সবগুলোতে তারা নির্বিঘ্নে অংশ নিয়েছে, কোনো রকম কোনো বাধা বিপত্তির মধ্যে পড়তে হয় নাই। নৌকার পোস্টারের সঙ্গে সঙ্গে হাত পাখাকেও আমরা বাতাসে উঠতে দেখেছি। সো সেই দিক থেকে দেখতে গেলে হাসিনার আমলে খুব খারাপও ছিল না, তাই না? যেই দলটি দীর্ঘ সময় আগে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, যেই দলটি আজকে নির্বাচন হলে কালকে ক্ষমতায় যাবে, সেই দলের সঙ্গে আরেকটি দল যে হয়তো জীবনে কোনো আসনই তেমনভাবে জিততে পারে নাই, এবং আগামীতে নির্বাচন হলেও তাদের একটা বা দুটো আসন হয়তো বা তারা পেলেও পেতে পারে, সেই দলগুলোর মানে চিন্তা ভাবনা, না আমি দলগুলো মানে তারা আলাদা আলাদা ভাবে, তো তাদের চিন্তা ভাবনার সঙ্গে বিএনপির চিন্তা ভাবনা নাও মিলতে পারে। আবার ধরুন, যে দলটি দুদিন আগে তৈরি হয়েছে, আগে ছিলই না এই দলটির অস্তিত্ব, তার তো এখন নিবন্ধন পাওয়া, মার্কা পাওয়া, প্রতীক পাওয়া, নির্বাচন গোছানো, নেতাকর্মীদেরকে গোছানো, সমর্থকদের কাছ থেকে ভোট নিয়ে ভোটটাকে তার বাক্সে ভরা, অর্থাৎ একটা প্রক্রিয়া, হ্যাঁ, যেটার সঙ্গে তারা পূর্বে পরিচিত নয়। সো তাদের চিন্তা বা তাদের ক্যালকুলেশন নিশ্চয়ই আরেকটা বড় রাজনৈতিক দলের ক্যালকুলেশনের সঙ্গে মিলবে না। কিন্তু আমাদেরকে দেখতে হবে বাংলাদেশের জন্য কি প্রয়োজন।